কক্সবাজারে মাদ্রাসার উপর পাহাড় ধসে নিহত ৫, চলছে উদ্ধার অভিযান। চট্টগ্রামেও প্রাণ গেছে ২ শিশুর। বৃষ্টিতে ভাসছে পার্বত্যাঞ্চল, পানিবন্দী মানুষের দুর্বিষহ জীবন। সাজেকে আটকা ৪ শতাধিক পর্যটক। বন্যার কারণে আমাদের এই রাস্তা ৫টা পয়েন্ট একদম গলা পর্যন্ত নাকি হয়ে গেছে, একদম ডুবে গেছে। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আমাদের আর দেওয়া হচ্ছে না। সংস্কারের অভাবে বেহাল ঝালকাঠির ১১টি সড়ক। বর্ষায় পরিণত হয়েছে মরণ ফাঁদে, দুর্ভোগে মানুষ। সাবমেরিন কেবল ছেড়ায় ৪ বছর ধরে বিদ্যুৎহীন ভোলার ২ ইউনিয়ন। জীবনযাত্রার স্থবিরতা, কবে স্বাভাবিক হবে জানে না কেউ। এবং ভারতীয় ভিসা চালুতে প্রাণ ফিরেছে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে। যাত্রী সেবা দিতে প্রস্তুতি শেষ করেছে ইমিগ্রেশন বিভাগ। স্বাগত স্টার বাংলার সাথে আছে রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। টানা বৃষ্টিতে কক্সবাজারে ফের পাহাড় ধসে প্রাণহানি। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর ধসে পড়ে পাহাড়। এতে ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে, আটকা পড়েছেন বেশ কয়েকজন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। কক্সবাজারে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প। সেখানে ভারী বর্ষণে মাদ্রাসার উপর ধসে পড়ে পাহাড়, চাপা পড়েন শিক্ষার্থীরা। কয়েকদিন ধরেই টানা বর্ষণ, তার উপর পাহাড় কেটে রোহিঙ্গাদের ঝুঁকিপূর্ণ বসবাস। বুধবার বিকেলে হঠাৎ পাহাড় ধস, স্থানীয়রা শুরু করেন উদ্ধার তৎপরতা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস, পাওয়া যায় কয়েকজনের মরদেহ। ফায়ার সার্ভিস জানায়, এর আগে সোমবার ভোররাতেও পাহাড় ধসে পড়ে একাধিক রোহিঙ্গা ক্যাম্পে, প্রাণ যায় অন্তত ৮ জনের। তবুও ঝুঁকি নিয়ে চলছে বসবাস, থামছে না প্রাণহানি। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বৃষ্টির পানিতে ভাসছে বন্দরনগরী। দুদিন ধরে ডুবে আছে সড়ক, বাসাবাড়ি। দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। চট্টগ্রামে আলাদা জায়গায় পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার রুটের ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী। বাতিল করা হয়েছে 4টি ট্রেনের যাত্রা, স্থগিত হয়েছে বোর্ডের এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। বৃষ্টিতে জলমগ্ন চারপাশ, পানির নিচে চট্টগ্রাম কক্সবাজার রেললাইন হয়েছে ক্ষতিগ্রস্ত। সকালে ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শনে যান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সাথে ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি মেয়র সহ পূর্বাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের উচ্চতা প্রায় 5 ফুট বাড়ানোর পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। রেল লাইন কি পরিমাণ ডুবে যাচ্ছে দেখা যাচ্ছে, কোথাও 2 ফিট, কোথাও 3 ফিট। গভর্নমেন্টের সিদ্ধান্ত ভবিষ্যতে আমরা এটাকে 5 ফিট উচ্চতায় নিয়ে যাব রেল লাইনটাকে, যে কারণে যে আমাদের যদি এরকম প্রাকৃতিক বিপর্যয় ঘটেও সেই ক্ষেত্রেও যাতে আমরা রেল চলতে স্বাভাবিক রাখতে পারি। রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজারের সাথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, বাতিল করা হয়েছে 4 ট্রেনের যাত্রা। এতে ভোগান্তিতে যাত্রীরা, সরিয়ে নেওয়া হয়েছে আটকা পড়া পর্যটক এক্সপ্রেস। ঢাকা থেকে কমলাপুর থেকে এসেছি চট্টগ্রাম থেকে আবার আমরা কক্সে যাবো। তার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে খুবই ভোগান্তির মুখে আমরা আছি। যেহেতু মানুষরা ঢাকা থেকে আসছে বা দূর দূরান্ত থেকে অনেকেই আসছে, এখন মাঝ পথে এসে যদি যাইতে না পারে সামনের দিকে, তাহলে তো রেলওয়ে একটা ব্যবস্থা নেওয়া দরকার। যাত্রীর জন্য তো আসলে ভোগান্তি। আমরা চেষ্টা করছি যে যারা আসে তারা তো একটা গন্তব্যে যাওয়ার জন্য আসে, কিন্তু নির্দিষ্ট গন্তব্যে না যেতে পারলে তো অবশ্যই ভোগান্তি থাকবে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 237.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর সহ বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতিদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগের এটা আমরা কেটে যাওয়ার পরে আমরা আবারও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যেসব জায়গায় বেশি পানি উঠেছে
নিচু জায়গা ওইগুলোকে আমরা কাজ করব। পুরা মহানগর এরিয়াতে 26টি পাহাড় আছে যেগুলো ধসের মতো এবং মানুষের ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেখানে প্রায় 6,500 পরিবার আছে। আমরা প্রত্যেকটা জায়গায় মাইকিং করেছি, আমরা মসজিদগুলোতে বলেছি এবং তাদেরকে সতর্ক করেছি এবং প্রত্যেকটা জায়গায় শেল্টার সেন্টার স্থাপন করেছি। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে বৃষ্টি জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রোকন উদ্দিন। রোকনের সাথে যুক্ত হতে চাই এবং রোকন, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা রয়েছে, সেই খবরও জানবো আপনার কাছে। এছাড়া কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবো, চট্টগ্রামে বেশ কিছু পাহাড় রয়েছে, সেইগুলোর পাহাড়ের পাদদেশে বসতি রয়েছে, তাদের সরে যাবার বিষয়ে কোনো আপডেট আছে কিনা জানাবেন। আমি এখন আছি চট্টগ্রামের যে আগ্রাবাদের মুহুরীপাড়া এলাকায়। আপনি যেমনটি বলছিলেন যে আসলে চট্টগ্রামে সকাল থেকে দুটি জায়গায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। একটি হচ্ছে নগরীতে চশমা হিল এলাকায় এবং আরেকটি হচ্ছে জঙ্গল সলিপুরে। এই দুটি জায়গায় 2 জন নিহত হয়েছে, তার মধ্যে একটি শিশু কিন্তু রয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে টানা 3 দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ আজকে 3টা পর্যন্ত গত 24 ঘন্টায় 179.4 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং এইসব ঘটনায় কিন্তু জনগণের সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছেছে। এবং এই যে জলাবদ্ধতা সেটি নিরসনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সেবা সংস্থাগুলোর সমন্বয়ে কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তারা সেই উদ্যোগগুলো কাজে লাগানোর জন্য বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আগে থেকেই যেমনটি বলছিলেন যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু যখন থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাত যখন থেকে হচ্ছিল তখন থেকে কিন্তু সেখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা বিভিন্ন সেবা সংস্থাগুলোর পক্ষ থেকে কিন্তু সেখানে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছিলেন তাদেরকে সরে যেতে বলা হয়েছিল। সেই জায়গায় আমরা দেখেছি অনেকে কিন্তু সেখান থেকে সরে যায়নি, ফলে এই যে দুর্ঘটনাগুলো সেগুলো আসলে ঘটছে। এবং সামনে যদি এভাবে যদি পাহাড়ের যে সেখানে যদি বসবাস করে তাহলে কিন্তু সেখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আপনাকে যদি একটু বলি, নগরীর বহদ্দারহাট, কাতালগঞ্জ এবং এই যে আমি এখন যে এখানটায় আছি আগ্রাবাদের যে এরিয়া ব্যাপারীপাড়ার মোড় রয়েছে সেখানে এবং এখান থেকে এবং নয়াবাজার, হালিশহর প্রায় বিভিন্ন এলাকায় কিন্তু একেবারে এই যে জলাবদ্ধতায় কিন্তু তলিয়ে গেছে বলা যায়। আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে মানুষগুলো হাঁটাচলা করছেন তারা কিন্তু একেবারে হাঁটু সমান পানি, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কোমর সমান পানি। এই পানিগুলোতে এই পানি মারিয়ে কিন্তু তারা যে দৈনন্দিন যে কাজ, তাদের যে ব্যবসা বাণিজ্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যেমন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি করে যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তাদের দৈনন্দিন কাজগুলো সারতে যাচ্ছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষজন চলাফেরা করছেন অনেক কষ্ট করে। এবং আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, এই যে বৃষ্টিপাতের ফলে, ভারী বর্ষণের ফলে যখন বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা শুরু হয় তখন থেকে কিন্তু আমরা দেখেছি পরিবহনগুলোতেও যে এখানে বাড়তি ভাড়া নিচ্ছে সেরকমও কিন্তু আমরা দেখেছি। আমরা যদি একজন সাথে একটু কথা বলি, এই যে আপনারা পানি মারিয়ে এখানে আসছেন, আসলে কোন ধরনের সমস্যা এবং কোন ধরনের ভোগান্তিতে পড়ছেন? আসলে নালাগুলা মনে হয় ঠিকভাবে পরিষ্কার নাই, এই জন্য আসলে মনে হয় আমরা সাধারণ জনতায় দায়ী। আমরা সচেতন না, আমরা ময়লা নালাতে ফেলে দিই, সেজন্য পানি সরতে পারে না। এখন আমরা দেখতেছি পানি না সরার কারণে আমরা এই জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে, আমরা এই দুর্ভোগ নিশ্চয়ই শুনছিলেন আসলে এখানে যে জলাবদ্ধতার যে ব্যাপারটি সেটি কিন্তু অনেক দিন আগে থেকে, যদিও মেয়রের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে 60 থেকে 70 ভাগ এখানে কিন্তু জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হয়েছে, কিন্তু এই যে 4টি খাল, মির্জাখাল এবং আরও যে অন্যান্য 4টি খালগুলো রয়েছে সেগুলোর কাজ এখনও পুরোপুরি সম্পন্ন না হওয়ার কারণে কিন্তু এই যে জলাবদ্ধতা সেটি আসলে সৃষ্টি হয়েছে বলে মেয়রের পক্ষ থেকে বলা হয়েছিল। এবং প্রখর, আপনাকে ধন্যবাদ। ঠিকই বলছিলেন আপনি যে বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতার কারণ আসলে মানবসৃষ্ট কারণে কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে। চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছে পরের সংবাদে। টানা বর্ষণে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধসে অন্তত 5 জন নিহত হয়েছেন, নিখোঁজ অন্তত 20 জন, চলছে
উদ্ধার অভিযান। এদিকে বৃষ্টিতে ডুবেছে পার্বত্যাঞ্চল, প্লাবিত বাড়িঘর, সড়ক, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, পানিবন্দী উপকূলীয় বিভিন্ন জেলার নিম্নাঞ্চলও। পাহাড়ি ঢলে সাঙ্গুর ভয়াবহ রূপ, ভাসছে দুকুল, সেই সাথে ডুবছে নিম্নাঞ্চল। বান্দরবান শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, বালাঘাটা সহ আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬টি বসতঘর, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঠেছেন সেখানে। বিচ্ছিন্ন লামা আলী কদম সড়ক যোগাযোগ। যখন ভারী বর্ষণ হচ্ছিল আমরা একটা বিকট শব্দ শুনে দেখি পিছন থেকে ভেঙে চলে আসছে, করে একটা অনেক বড় বিকট শব্দ, এবং পুরো ভেঙে আমার পুরো একটা সাজানো গোছানো বাড়ি লক্ষ্মীপুর এটা পুরোটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এখন গতকালকে রাত 10:30টার দিকে মাটি ধসে একেবারে সম্পূর্ণ ঘর বিধ্বস্ত হয়ে গেছে। প্লাবিত খাগড়াছড়ির দীঘিনালার মেরুং, বোয়ালখালী, কবাখালী সহ 5 ইউনিয়নের নিম্নাঞ্চল, পানিবন্দী কয়েকশো পরিবার। ঘরবাড়ি ছেড়ে শতাধিক পরিবার ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। তলিয়েছে কবাখালী ও লংগদু সড়ক, এতে বন্ধ সাজেকের সঙ্গে যোগাযোগ। আটকা পড়েছে 461 জন পর্যটক। অনেক পরিবার পানিবন্দী, ইতিমধ্যে অনেকে আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি। বর্তমানে পানি আরো বাড়তেছে, বাড়ার কারণে দেখা গেছে অনেক বাড়িঘর ডুবে যাচ্ছে। রাঙামাটির বাঘাইছড়ির উগলছড়ি, ব্যাপারীপাড়া, নিউ লাইল্লাঘোনা সহ বেশ কিছু এলাকায়ও পানিবন্দী। বিভিন্ন উপজেলায় 210টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নিয়েছে 7 শতাধিক মানুষ। আজকে 3 দিন হলো সাজেকে আছি, গতকালকে বৃষ্টির জন্য যেতে পারিনি। বাগাইহাটে প্রচন্ড পরিমাণে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আমাদের আর যাওয়া হচ্ছে না। রাস্তার বন্যার কারণে আমাদের এই রাস্তার 5টা পয়েন্ট একদম গলা পর্যন্ত নাকি হয়ে গেছে, একদম ডুবে গেছে, যার কারণে আমরা স্কোয়াড আমাদের ক্যান্সেল করা হয়েছে। টানা বৃষ্টিতে কক্সবাজারে অন্তত 50টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। হাটবাজার সড়ক তলিয়ে যাওয়া স্থবির জনজীবন, ঘটেছে পাহাড় ধসের ঘটনাও। খোলা হয়েছে 628টি আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। কলেজের চারপাশে পানি উঠছে, বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। বেঞ্চ যেগুলো আছে, হাই বেঞ্চ, লো বেঞ্চ, সেগুলো কিন্তু ডুবে। পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করছে সবাইকে আমরা নিরাপদে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহায়তা নিচ্ছি। পানিবন্দী ভোলার মনপুরার 5টি ইউনিয়নের মানুষ। বাড়িঘর, পথঘাট প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন তারা। বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ায় নৌ চলাচল বন্ধ আছে। বরগুনায় ট্রলার ডুবে নিখোঁজ কয়েক জেলে। এছাড়া পটুয়াখালীতে নিখোঁজ 6 জেলের সন্ধান মেলেনি এখনো। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। দর্শক, আপনারা প্রতিবেদনে দেখছিলেন যে ভারী বর্ষণ উপকূলীয় এলাকাগুলো নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে এবং সেখানকার কি পরিস্থিতি সেটা জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই দ্বীপ জেলা ভোলায়। সেখানে রয়েছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপুর কাছ থেকে জানতে চাইব, তপু, মনপুরা দ্বীপে জলাবদ্ধতা রয়েছে এবং ভোলার সার্বিক পরিস্থিতিটা কি জানাবেন? দেখুন, উপকূলীয় জেলা ভোলায় যখনই কোনো ধরনের সিগন্যাল আসে তখনই এখানকার মানুষ কিন্তু অনেক ধরনের দুশ্চিন্তার মধ্যে থাকে, অনেক ধরনের সমস্যার মধ্যে পড়েন। ঠিক এরকমই লঘুচাপের প্রভাবে কিন্তু বিচ্ছিন্ন উপজেলা মনপুরা, সেখানে কিন্তু গত কয়েকদিনে টানা বৃষ্টিতে সেখানকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং মানুষ কিন্তু তাদের ঘর থেকে একরকম বের হইতে পারে না এবং দেখা যাচ্ছে যে রান্না করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে মনপুরার সম্প্রতি বেড়িবাঁধের কাজ হয়েছে এবং সেখানে কিন্তু কোনো ধরনের সুইচ গেট এখন পর্যন্ত করা হয়নি। ফলে যেসব জায়গায় বেড়িবাঁধ করা হয়েছে সেসব জায়গায় পানি কিন্তু নামতে পারতেছে না। অন্যদিকে জোয়ারের পানি যেসব জায়গায় বেড়িবাঁধ নেই সেসব জায়গায় জোয়ার উঠানামা করছে। ফলে এখানকার মানুষ কিন্তু গত 4 দিন ধরেই একরকম পানির সাথে যুদ্ধ করে তারা জীবন জীবিকা পালন করছে। পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এইটি এখন তারা পরবর্তীতে তারা এখানে সুইচ গেট করার পরিকল্পনা হাতে নিয়েছেন। আর যেসব জায়গায় বেড়িবাঁধ নেই সেসব জায়গায় বেড়িবাঁধ দ্রুত করার তাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে। এছাড়াও ভোলার সাথে যে এই বৈরী আবহাওয়ার কারণে ভোলার সাথে ঢাকা বাদে কিন্তু ভোলা, লক্ষ্মীপুর সহ প্রায় 8টি রুটে কিন্তু লোন চলাচল কিন্তু এখন মতো বন্ধ রয়েছে। ফলে সাধারণ যাত্রী যারা লক্ষ্মীপুর, নোয়াখালী যাবেন তারা কিন্তু অনেক দুর্ভোগে পড়েছেন। ঘাটে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিট্রাক আছে, কিন্তু তবে সিট্রাক ছাড়বে না। তো না থাকার কারণে ঘাটে যারা সাধারণ যাত্রী তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে আছেন। আমরা একটু সাধারণ যাত্রীদের সাথে কথা বলতে চাই। আপনারা কোথায় যাবেন এবং ঘাটে এসে কী ধরনের দুর্ভোগে পড়েছেন? আমরা যাবো নোয়াখালী, লক্ষ্মীপুর। এখন আইসা দেখি লজ বন্ধ, কথা বলছেন, এখন যাইতে পারছি না, দাঁড়িয়ে রয়েছি।
আমরা শুনছিলাম এরকম যে এখানে কিন্তু আরও অনেক যাত্রী রয়েছেন, তারা এই দুর্ভোগের মধ্যে পড়েছেন, তবে ফেরি চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের সাথে, এই পানি বেশি বাড়ার কারণে কিন্তু ভোলার 20 মিটারের মতো ভোলা পানি উন্নয়ন বোর্ড একে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে ভোলা শহর রক্ষা বাঁধ শিবপুর পয়েন্টটি একদম ঝুঁকির মধ্যে রয়েছেন, এবং সেখানে যদি পানির মাত্রা বাড়ে এবং জোয়ার মাত্রা বাড়ে, যে কোনো সময় এটি ভেঙে শহরে পানি প্লাবিত হতে পারে। তবে শঙ্কার কথা উড়িয়ে দিয়ে পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে তারা এখানে পর্যাপ্ত জিও ব্যাগ মজুত করে রেখেছেন, যদি কোনো ধরনের ঘটনা ঘটে তারা তাৎক্ষণিকভাবে এখানে নিরসন করার চেষ্টা করবে। অন্যদিকে আবহাওয়া অফিস বলেছেন যে গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 29 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এই বৃষ্টিপাত আরও 3 থেকে 4 দিন হতে পারে। তার মানে আরও কয়েকদিন ধরে এই দুর্ভোগের মধ্যে দিয়ে যাবেন উপকূলের মানুষ। তো ভোলার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ভোলার পরিস্থিতি জানছিলাম। আমরা এবারে চলে যেতে চাইব উপকূলীয় এলাকা, উপকূলীয় জেলা আসলে পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুস সালাম আরিফের কাছ থেকে জানতে চাইব, পটুয়াখালীতে বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা আমরা জানতে পেরেছি। সেখানে জেলেরা নিখোঁজ আছেন কিনা, তাদের উদ্ধারে কোনো তৎপরতা আছে কিনা, আর সেখানকার আবহাওয়া এখন কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর এখনকার যে সর্বশেষ তথ্য সেটি হচ্ছে যে এখন পর্যন্ত বঙ্গোপসাগরে 3টি ট্রলার ডুবির ঘটনায় 13 জন জেলে মোট নিখোঁজ রয়েছেন। এর মধ্যে গত 5 তারিখে ট্রলার ডুবির ঘটনায় 6 জন জেলে, গতকালকের 3 জন এবং আজকের 5 জন। এই যে 13 জন জেলে নিখোঁজ রয়েছেন, এই 13 জন জেলেই কিন্তু বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে তারা ঝড়ের কবলে পড়েছেন। একটি অবাক করা বিষয় হচ্ছে যে গত কয়েকদিন থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সাগরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল থাকলেও এসব জেলেরা কিন্তু সেই সংকেত উপেক্ষা করেই তারা সাগরে মাছ শিকারে গিয়েছেন, এবং যে কারণেই কিন্তু তারা ঝড়ের কবলে পড়েছেন। এই ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া জেলে পরিবারগুলোর মধ্যে কিন্তু এখন উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। যেহেতু তাদের পরিবারের প্রিয় মানুষটিকে হারিয়েছেন তারা, সেক্ষেত্রে তারা দাবি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে যেন নৌবাহিনী এবং কোস্টগার্ড তাদেরকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। তবে হতাশার কথা হচ্ছে যে নৌবাহিনী কিংবা কোস্টগার্ডের সক্ষমতার জায়গা দিয়ে কিন্তু বিশাল সমুদ্র এলাকায় ডুবুরি দিয়ে বা এইভাবে কিন্তু উদ্ধার অভিযান চালানোর সুযোগ খুবই কম। সেই ক্ষেত্রে এই সব পরিবারকে অপেক্ষা করতে হচ্ছে, হয়তো এই জেলেরা তীরে ভেসে আসবেন অথবা কোনো নৌকা কিংবা ট্রলারে তারা হয়তো আশ্রয় নেওয়ার সুযোগ পাবেন। আমি এই বিষয়ে কথা বলেছি পটুয়াখালীর জেলা প্রশাসকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে নৌবাহিনী এবং কোস্টগার্ডকে তারা অবহিত করেছেন যাতে তাদের পক্ষ থেকে এই জেলে উদ্ধারে সহযোগিতা করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসন, যেহেতু পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা এবং রাঙ্গাবালী উপজেলার জেলা রয়েছেন, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার সহ আর্থিক সহযোগিতা করা হচ্ছে। এবং আল্লাহ না করুক যদি তারা এই সব জেলের মৃতদেহ ভেসে আসে, সেই ক্ষেত্রে এই সকল মৃতদেহকে দাফন করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে সহযোগিতার একটি সুযোগ রয়েছে। কিন্তু জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় একটি কথা বলা হচ্ছে, যাতে এই জেলে পরিবারগুলোর সাথে সরকারের একটি যোগাযোগ থাকে এবং অসহায় যে জেলেরা পরিবারগুলোকে তাদের যেন সরকারের পক্ষ থেকে সহযোগিতাটা অব্যাহত থাকে। এছাড়া পটুয়াখালীতে কিন্তু আজ গত কয়েকদিনের মতো আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সব মিলিয়ে পটুয়াখালীর অবস্থা ছিল এমন। আব্দুস সালাম আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপকূলীয় এলাকাগুলোর কি পরিস্থিতি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেটা আপনাদেরকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। এদিকে লঘুচাপের প্রভাবে বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। এ সময় চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেটে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। উত্তাল থাকবে সাগর, তাই 4 সমুদ্র বন্দরে বহাল রাখা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। রাশি রাশি মেঘমালা তৈরি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং এই যে বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত, তারও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এ সংক্রান্ত ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। যে কোনো দুর্যোগ মোকাবিলায় সেনা সদস্যদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেন তিনি। রণকৌশল, যুদ্ধ প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান। পরে সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, গণভোটের গণরায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি নেতাকর্মীরা।
এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি খান, সরাসরি যুক্ত হতে চাচ্ছি তার কাছে। রাব্বি, টাঙ্গাইলের যেই পদযাত্রা কর্মসূচি এনসিপির, সেখানে কেন্দ্রীয় কোন কোন নেতা উপস্থিত আছেন এবং তারা কি বলছেন? সাংবিধানিক দোহাই দিয়ে একটা অবৈধ শেখ হাসিনার বসানো একটা অবৈধ সাংবিধানিক ব্যক্তিকে আমাদের প্রেসিডেন্ট বানিয়ে রাখা হয়েছে। 7 মাস হয়ে গেল, সাংবিধানিক সরকার আসলো, নির্বাচিত সরকার আসলো, আজকে তৃতীয় দিনে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা টাঙ্গাইলের কালিয়াতীতে এসেছেন এবং এর আগে গতকালকে সখীপুর এবং টাঙ্গাইল সদরে তারা তাদের পদযাত্রা এবং পথসভা করেছেন। আজকে কালিয়াতী এবং ভূয়াপুর দুটি উপজেলাতে পথসভা এবং পদযাত্রার কথা রয়েছে। আমরা আজকে কালিয়াতীতে দেখতে পাচ্ছি উত্তরের মুখ্য সংগঠক এনসিপির সাজিদ আলম রয়েছেন এবং তুষার সরোয়ার রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার তিনি রয়েছেন। তারা বলছেন মূলত 5টি দাবিতে তারা দেশব্যাপী এই পথসভা এবং পদযাত্রাটি করছেন। তারা বলছেন যে গণভোটের রায় সেটি বাস্তবায়ন করতে হবে এবং কর্মসংস্থান সেটি সৃষ্টি করতে হবে। ভারতের যে পশ্চিম সেই ভারতে বাংলাদেশের সীমান্ত, সেই সীমান্ত রক্ষা করতে হবে এবং তার আরেকটি বিষয় বলছেন, বর্তমানে যে বিদ্যুৎ বিভ্রাট চলছে সারা দেশে, সেই বিদ্যুৎ বিভ্রাট যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য তারা সরকারকে কাজ করতে বলছেন। এছাড়া সর্বশেষ তারা সম্প্রতি বলছেন। রাব্বি খান, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা কর্মসূচি চলছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাব্বি খান। যাচ্ছে পরে সংবাদে। রোগীদের স্বজনদের সাথে হাতাহাতির জেরে কর্মবিরতিতে নেমেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন তারা। এতে ব্যাহত চিকিৎসা সেবা। মঙ্গলবার রাতে দফায় দফায় হাতাহাতি হয় রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের। এতে দুপক্ষের অন্তত 6 জন আহত হন। ঘটনার পর বিবৃতিতে হাসপাতালটির ইন্টার্ন ডক্টরস ফোরাম হামলার নিন্দা ও প্রতিবাদ জানায়। দেখছেন স্টার বাংলা, ফিরছি একটু পর। দেখছেন স্টার বাংলা। সংস্কারের অভাবে বেহাল ঝালকাঠি শহরের অন্তত 11টি গুরুত্বপূর্ণ সড়ক। বর্ষায় তা আরও জরাজীর্ণ। জলাবদ্ধতা আর খানাখন্দের কারণে চরম দুর্ভোগে হাজারো মানুষ। সড়ক যেন জলাভূমি, খানাখন্দ আর জমা পানিতে চরম দুর্ভোগ নাগরিকদের। ঝালকাঠি শহরের কাঁঠালতলা, টিএনটি, রূপনগর সহ অন্তত 11টি গুরুত্বপূর্ণ সড়ক এমন বেহাল। বছরের পর বছর সংস্কারের অভাবে কোথাও উঠে গেছে পিচ, আবার কোথাও ইট খোয়াও বিলীন। সামান্য বৃষ্টিতেই জমা পানিতে ভোগান্তি চরমে। 2012 সালে কাজ হয়েছিল এভাবে। এরপরে পৌরসভার তরফ থেকে আজ পর্যন্ত এই রাস্তার কোনো কাজ বা কোনো কিছু করা হয়নি। আজকে প্রায় 20-30 বছর পর্যন্ত রাস্তায় চারিনার কাজও হয় না। কিন্তু মূল গঠন হলো যে আমরা তো খাজনা দিয়ে, ট্যাক্স দিয়ে সবকিছুই আমরা দিয়ে দিই। 20-30 বছর ধরে এই রাস্তাটা হয় না, যে ওই কোনো ছেলে মেয়ে স্কুলে যাইতে না, মসজিদে যাইতে পারি না। এই রাস্তাটা পানি বৃষ্টি হইলে তার প্রায় 2 ফুট পানি জমা হয়েছে। সবচেয়ে ভোগান্তিতে স্কুল কলেজগামী শিক্ষার্থী আর অফিসগামী মানুষ। স্থানীয়দের অভিযোগ, দুর্ভোগের কথা বারবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ। বৃষ্টি দিনে পানি, হাঁটুমন পানি থাকে, ছেলে মেয়েদের প্রতিদিন একটা ড্রেস চেঞ্জ করা লাগে। হ্যাঁ অবশ্যই, এখানে বৃষ্টি পড়লে পানি জমে যায়, আসতে কেস ভিজে যায়, আবার আসতে জামা কাপড় নষ্ট হয়ে যায়। আমাদের কষ্ট করতে হয়, বাচ্চারা রিক্সা দিয়ে আসে, রিক্সায় পরে অ্যাক্সিডেন্ট হয়। এই ভোগান্তি থেকে আমরা মুক্তি পেতে চাই, পৌরসভার কাছে এটা আমাদের দাবি। তবে পৌর প্রশাসক বলছেন টেন্ডার প্রক্রিয়া চলছে, দ্রুত কাজ শুরু হবে সড়কের। ঠিকাদারদের গাফিলতির কারণে এই কাজগুলো সময় কিছু অংশ শুরু করে কাজ কন্টিনিউ করতে পারে না। আর বাকি যে রাস্তাগুলো আছে এই সপ্তাহে আমরা তুরন্ত অনুমোদন পেয়েছি টেন্ডার দেওয়ার। আমরা ইতিমধ্যে টেন্ডারও দিয়েছি, আমাদের টেন্ডার প্রক্রিয়া লাইভে আছে। আর যেই রাস্তাগুলো তারপরও হাঁটা চলা কিছুটা সমস্যা হচ্ছে, যে টেন্ডার প্রক্রিয়ার একটা নির্দিষ্ট সময় দরকার হয়, আমরা সেগুলো ব্যাটস ফেলে হাঁটা চলার মোটামুটি উপযোগী করে দিয়েছি। বর্ষা যত বাড়ছে ততই বাড়ছে ঝালকাঠি শহরবাসীর দুর্ভোগ।
ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। হবিগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সকালে সিলেট থেকে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। হবিগঞ্জের বাহুবল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইউনিক পরিবহনের চালক নিহত হন। গুরুতর অবস্থায় ২০ যাত্রীকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। কিশোরগঞ্জে মরদেহবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানান, ময়মনসিংহ মেডিকেলে মারা যাওয়া শিশুটির মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। কিশোরগঞ্জের নোয়াগাঁও সুইচগেট এলাকায় পৌঁছালে আরেকটি ট্রলার নিয়ে হানা দেয় ডাকাত দল। তারা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন করিমগঞ্জ থানা পুলিশ। মেঘনা নদীর তলদেশের সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ায় ৪ বছর ধরে বিদ্যুৎহীন ভোলার দুটি ইউনিয়নের মানুষ। তাদের জীবনযাত্রা নেমে এসেছে স্থবিরতা। সরবরাহ কবে স্বাভাবিক হবে তা জানাতে পারেননি পল্লী বিদ্যুৎ সমিতি। এদিকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। মেঘনা নদীর বিচ্ছিন্ন দ্বীপ ভোলা সদরের মাঝের চর ইউনিয়ন। এখানকার বেশিরভাগ মানুষই হতদরিদ্র, জীবনও বেশ চ্যালেঞ্জিং। এই এলাকায় নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলে যায় বিদ্যুৎ। আধারে কেটে আসে আলো, লাগে দিন বদলের ছোঁয়া। নানা ধরনের ব্যবসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা, তৈরি হয় কর্মসংস্থান। তবে সেই আনন্দ এখন ফিকে। ৪ বছর ধরে নেই বিদ্যুৎ। আমার এই যে ইলেকট্রিক মাল উঠাইছে দোকানে, ইলেকট্রিক মালও চলে না, এর বিদ্যুৎ নাই, এগুলা নিয়ে কি করবে? তারপর ফ্রিজ উঠাইছি, ফ্রিজও চলে না, এখন ফ্রিজ তো নষ্ট হয়ে যাওয়ার পর যায়। আমরা ভোলার নিকটবর্তী একটা চরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আমাদের লক্ষ লক্ষ টাকার মাল, এক একটা দোকানে ২ লক্ষ ৩ লক্ষ টাকার মাল নষ্ট হয়ে যেতে। দীর্ঘ ৪ বছর বিদ্যুৎ আমরা বিচ্ছিন্ন। আমাদের বাচ্চাদের পড়ালেখা করাতে খুব সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অর্থনৈতিকভাবে অনেক আমরা ক্ষতিগ্রস্ত, কারণ আমরা হতদরিদ্র মানুষ। একই গল্প দৌলত খানের আরেক বিচ্ছিন্ন দ্বীপ মদনপুর ইউনিয়নের। বিদ্যুৎ না থাকায় থমকে গেছে জীবন, রাতের আধারই সঙ্গী। এমন প্ল্যান পড়তে বইয়া ঘামে জ্বর করে বাইরে পড়ে যায়, ঘুমাইতে পারে না। তাইলে আমাদের যদি কারেন্টটা হইতো তাহলে আমাদের জনগণের জন্য অনেক ভালো হইতো। এই বিদ্যুতের সবই আছে চরে, কিন্তু আমাদের বিদ্যুৎ পাই না। আমরা ফ্রিজ কিনছি, টিভি কিনছি, মানে সবাই যার যা লাগবে সব কিনছি আমরা। নষ্ট হয়ে যাইতেছে বিদ্যুতের কারণে। ফ্যান আনছি, ফ্রিজ আনছি, এগুলা নষ্ট হয়ে যাইতেছে। ২০২১ সালের ডিসেম্বরে লাইটার জাহাজের নোঙরে ছিঁড়ে যায় ৩টি সাবমেরিন কেবলই। তারপর থেকেই নেই বিদ্যুৎ। এরপর কেটে গেছে ৪ বছর। অচল পড়ে আছে যন্ত্রপাতি। যদিও সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। সাবমেরিন কেবল একবার বসানোর পরে আমরা ওই যে বললাম 2 মাসও টেকে নাই, তো এই কারণে আবার সাবমেরিন কেবল বসালে তো সেম সমস্যাই হবে। এখন পর্যন্ত আসলে আমরা কোনো পরিকল্পনা নিতে পারি নাই। তো তবে কাজ চলমান আছে, কিভাবে সেই জায়গায় বিদ্যুৎ দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। ভোলার ইউনিয়ন দুটিতে বসবাস প্রায় ১৫,০০০ মানুষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বাজারে ধারাবাহিকভাবে বাড়ছে সব ধরনের চালের দাম। এই দাম বৃদ্ধি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা, আর বাড়তি দামের খেসারত দিচ্ছেন সাধারণ ভোক্তারা। এ অবস্থায় চালের বাজারে সরকারি সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। ঢাকার বাজারে প্রায় সব ধরনের চাল কেজিতে বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। গত মাসেও সরু মিনিকেট চাল কেজিতে ছিল ৬০ থেকে ৬৫ টাকা, যা এখন ৭০ থেকে ৭৫। আর নাজির শাইলের দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা। এই মাসে তা বেড়ে ৮৫ থেকে ৯০ টাকা ছুঁয়েছে। ভরা মৌসুমেও বাড়তি দামের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ২৫ কেজির উপর প্রায় ১৫০ টাকা বাড়তি, যেটা ২১০০ টাকা নিচ্ছি সেটা এখন ২২৫০ টাকা চাচ্ছে। ওভারঅল রেটটা বেশি, যে আমাদের মতো মানুষ তো আসলে দিন দিন চালের দাম বাড়তে থাকলে কীভাবে চলবো। গত মাসে নিলাম আমন, যেটা ৬০ টাকা কেজি, আর আজকে এসে তারা বলতেছে ৬৫ টাকা কেজি। তাহলে কেজিতে 5 টাকা বেড়ে গেল। বিরুই চালিও সেম। দাম বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে। মিলাররা যখন ধানগুলো স্টক করে তারপরে ওরা একটু দামটা বাড়ায় দেয়। যখন কৃষকের কাছে ধান থাকে না তখন তাদের কাছে স্টক করে থাকে,
তখনই ওদের ইচ্ছা মতো দামটা বাড়ায় দেয়। দাম অবশ্য বাড়ায় নাই, নাজির শালের দামটা একটু বাড়ছে, মিনিকেটের দাম 28-এর দাম এগুলোর দাম কমছে। নাজির শালের দামটা বাড়ছে, সিজন শেষ হয়ে গেছে, এলসি বন্ধ হয়ে গেছে ইন্ডিয়া থেকে, এই কারণে নাজির শালের বাজারটা অনেক বাড়ছে। অন্যদিকে আড়তদাররা বললেন কোনো চালের দামই বাড়েনি, দাম না বাড়ার পক্ষে নানা যুক্তিও দিলেন তারা। নাজির না আসলে আমাদের বাংলাদেশের নাজির চালের দাম হয়ে যায় 80 থেকে 85-90 টাকা হয়ে যায়, এই জন্য নাজিরের চাহিদাটা বেশি থাকে। আর আমাদের দেশে যে সিদ্ধ 28 আছে, গুটি আছে, মোটা চালটা আছে, এটার দাম অনেক অংশেই কম। খুচরা পর্যায়ে ওরা অনেক রেট বিক্রি করে, ওরা আগে কিনে নিছে অনেকে, আর খুচরা পর্যায়ে এত সহজে দাম কমাইতে চায় না। সরকার বলছে যদি এই দেশের মিলাররা বাড়াবাড়ি করে তাহলে আমরা বাইরে থেকে চাল আমদানি করতে বাধ্য হব। ওই কথা শুনে এখন চালের বাজার কম, আমরা যে পাইকারি মার্কেটে চালের বাজার কম, খুচরা পর্যায়ে হয়তো ওরা মনে করেন যে হঠাৎ করে কমাইতে চায় না। সিন্ডিকেটের বেড়াজালে বন্দি বাড়তি দামের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে বাজেটে শুল্ক কমানোর সিদ্ধান্তেও সুফল মিলবে না। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আপনারা প্রতিবেদনে যেমনটা দেখছিলেন যে বিভিন্ন জায়গায় চালের দাম বাড়তি। আমরা দিনাজপুরের পরিস্থিতি জানবো, আমাদের সহকর্মী সেখান থেকে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, দিনাজপুর থেকে তো রাজধানী সহ বিভিন্ন জায়গায় চাল পাঠানো হয়, দিনাজপুরে চালের দাম এখন কেমন? ধন্যবাদ রঞ্জু। আমরা রিপোর্টটিতে যেরকম তথ্যগুলো দেখছিলাম, ঢাকায় আসলে বিভিন্ন জাতের চালের দাম বেড়েছে, দিনাজপুরে কিন্তু অনেকটাই ভিন্ন চিত্র। সব ধরনের চালের দাম কিন্তু দিনাজপুরে বাড়েনি, কিছু কিছু চালের জাত যেগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত রয়েছে, এবং একই সাথে কিছু কিছু জাত রয়েছে যেগুলো দাম অনেকটাই কমেছে। বিশেষ করে সেদ্ধ জাতীয় যেসব চাল রয়েছে সেগুলোর চালের দাম কিন্তু কেজি প্রতি 2 টাকা থেকে কোনো কোনো ক্ষেত্রে 3 টাকা পর্যন্ত কমেছে। যদি আমি আজকের বাজার দর বলি, মোটা চালের মধ্যে গুটি স্বর্ণা জাতের চাল রয়েছে, যেটি মূলত আগে বিক্রি হতো 2300 থেকে 2350 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 2200 থেকে 2250 টাকা। বিআর 28 এবং বিআর 29 জাতের চালের চাহিদা সবচেয়ে বেশি থাকে এই অঞ্চলগুলোতে। সেই বিআর 28 জাতের চাল বর্তমানে বিক্রি হচ্ছে 2700 থেকে 2750 টাকা, যেটি আগে বিক্রি হতো 2850 থেকে 2900 টাকা। একই সাথে 29 জাতের বিআর 29 জাতের চাল সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, আর সেটি আগে বিক্রি হতো 2550 থেকে 2600 টাকা পর্যন্ত। মিনিকেট জাতের যে চাল রয়েছে এটি সবচেয়ে বেশি দামের ক্ষেত্রে উঠানামাটা হয়। প্রতি 50 কেজি সেই চাল কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 3100 টাকা থেকে 3200 টাকা, আগে একটি বিক্রি হতো 3200 টাকা থেকে 3350 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি যেটি দাম বেড়েছে পোলাওয়ের কাজে ব্যবহৃত হয় সেই আতপ চাল চিনি গুঁড়া, সেটি 50 কেজির বস্তায় দাম বেড়েছে 600 থেকে 800 টাকা পর্যন্ত। এক মাস আগেও সেটি বিক্রি হতো 7000 থেকে 7400 টাকা, সেই চাল বর্তমানে বিক্রি হচ্ছে 7800 থেকে 8000 টাকা পর্যন্ত। বিশেষ করে কিছু চাল আছে যেগুলোর দাম অপরিবর্তিত রয়েছে, এর মধ্যে সিদ্ধ কাঠারি চাল রয়েছে, একই সাথে বাসমতি চালের দাম অপরিবর্তিত রয়েছে। এবং আমরা যেমনটা দেখছিলাম যে ঢাকায় নাজির শাল যে চালটি সেটা দাম বেড়েছে, সেটি কিন্তু বর্তমানে উল্টো চিত্র, সেটি কেজি প্রতি প্রায় 2 টাকা কমেছে। কিছুদিন আগেও এই নাজির শাল চাল প্রতি কেজি 76 টাকা বিক্রি হতো, বর্তমানে সেটি 74 টাকা বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে ক্রেতার সমাগম কিছুটা কমেছে এবং সরবরাহ ঠিক রয়েছে, যার কারণে কিন্তু এই দামটা কিছু কিছু ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে এবং কিছু কিছু দাম অনেকটাই কমেছে। রঞ্জু, এই ছিল দিনাজপুর থেকে চালের বাজারের সর্বশেষ। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে দিনাজপুরে কিন্তু চালের দাম কিছু কিছু ক্ষেত্রে কমেছে এবং অপরিবর্তিত রয়েছে, যদিও বিভিন্ন জায়গায় আমরা প্রতিবেদনে দেখছিলাম যে চালের দাম বাড়ানো হয়েছে এবং এখানে যে মধ্যস্বত্ব ভোগীদের যে কারসাজি, এটা আসলে খুব সহজেই দৃশ্যমান। যাচ্ছে পরের সংবাদে। কুড়িগ্রাম সীমান্তে পুশিনের শিকার শিশুসহ 4 ভারতীয় নাগরিককে ফেরত নিল বিএসএফ। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন পুলিশ জানায় 2025 সালের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 2 শিশুসহ 6 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তারা বিভিন্ন এলাকা ঘুরে চাঁপাইনবাবগঞ্জের আলীনগর এলাকায় আশ্রয় নিলে পুলিশ তাদের আটক করে। প্রায় 3 মাস কারাভোগের পর সম্প্রতি তারা জামিনে মুক্ত হয়। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। দেখছেন স্টার বাংলা। ভারতীয় ভিসা জটিলতা কাটিয়ে ওঠায় কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। যাত্রী সেবা দিতে প্রস্তুতি শেষ করেছে ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ। এতে বাড়তি রাজস্ব আয়ের প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বন্দর নগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকার মাঝামাঝি গুরুত্বপূর্ণ স্থলবন্দর কুমিল্লার বিবির বাজার। ভারতের ত্রিপুরাকে এই বন্দর যুক্ত করেছে বাংলাদেশের কুমিল্লা সহ দক্ষিণ পূর্বাঞ্চলকে। দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় এদিক দিয়ে কমেছিল যাত্রী পারাপার, আমদানি রপ্তানিও হয়েছে বাধাগ্রস্ত। গত 28 জুন ভিসা চালুর মধ্য দিয়ে আবার ব্যস্ততা বেড়েছে এই বন্দরে। 1995 সালে যাত্রা শুরু করা বন্দরটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে কাছাকাছি হওয়ায় ভারতীয় পর্যটকরা এই পথ দিয়ে যাতায়াত বাড়াবে বলে মনে করেন স্থানীয়রা। দুই দেশের মধ্যেই একটা ভালো একটা যাতায়াত তৈরি হবে আবার আগের মতো। প্রতিদিন এখন 60-70 জন করে যাচ্ছে, এটা 100-200 ছাড়িয়ে যেতে পারে। পণ্যের চেয়ে যাত্রী আসা যাওয়ার পথ হিসেবে বেশি ব্যবহার হওয়া বন্দরটিতে বর্তমানে যাত্রী সংখ্যা কম থাকলেও সামনে বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা সর্বোচ্চ প্রস্তুতি আছি, যত যাত্রী আসলে কোনো সমস্যা হবে না, আমরা তাদেরকে দ্রুত গতিতে ইমিগ্রেশন কাজ করতে সম্পন্ন করব। আমরা আশা করছি যে বাংলাদেশি যাত্রী বাড়বে এবং যাত্রী বাড়ার সাথে সাথে আমাদের ভ্রমণ কর এবং অন্যান্য বিধ ব্যাগেজ ডিউটি এগুলো আদায়ের কার্যক্রমও বাড়বে, যার কারণে সরকারের রাজস্ব বৃদ্ধি হবে এবং এই বন্দরটা একটু প্রাণচাঞ্চল্যটা ফিরে পাবে। গত 6 মাসে এই বন্দর দিয়ে যাতায়াত করেছে 8433 জন যাত্রী। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। দর্শক, এই ছিল স্টার বাংলায়। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামের স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী সূচনা হাসান। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সাথে আছে আমি সূচনা হাসান। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পড়েছে একটি মাদ্রাসার ওপর, নিহত অন্তত 8 জন। এই বিষয় নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ মহিব। মহিব, আমাদেরকে একটু জানাবেন যে অনেকেই তো আটকা পড়েছে সেখানে, এবং উদ্ধার তৎপরতার সবশেষ পরিস্থিতি কি? তো পাহাড় ধসের ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে প্রথমে 4 জন শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে এবং বাকি 9 জনকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও 4 জনের মৃত্যু হয়েছে। কিছুক্ষণ আগে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আমাদেরকে সেই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে আরও 5 জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। মূলত একটি মাদ্রাসার গাইড ওয়াল সেটি পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হয়। সেই গাইডওয়ালটি মূলত একটি হেফোজখানায় গিয়ে ধসে পড়ে। সেখান থেকে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। 13 জন শিক্ষার্থী সেখানে চাপা পড়ে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায়, এপিবিএনের সহায়তায় মূলত শিক্ষার্থীদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথেই মূলত তাদের মৃত্যু হয়েছে। সূচনা এই ছিল রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহতের ঘটনা সর্বশেষ। মহিব, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিতে 3.5 লাখ মানুষ। একের পর এক দুর্ঘটনা, প্রাণহানির পরও সরতে রাজি নন কেউ। দাবি পুনর্বাসনের আর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকা পাহাড় কেটে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে কয়েকশো বসতঘর সহ নানা স্থাপনা। কেউ বসবাস করছেন পাহাড়ের খাদে, কেউ বা খাদের নিচে, আবার কারো বসতি পাহাড় চূড়ায়। গড়েছেন কাঁচা কিংবা আধা পাকা ঘরবাড়ি। একের পর এক পাহাড় ধসে প্রাণহানির ঘটনা জেনেও সরছে না কেউ। আমাদের তো থাকার জায়গা নেই, আর এটাই তো আমাদের বসত বাড়ি এবং কিছুটা থেকে এখানে বড় হয়েছি, তো এটা ছেড়ে আমরা যাবো কোথায়? আমরা যদি সরকার যদি অনিমিকা যদি এখানে টাকা দেয় তাহলে আর গদ্দর পায়ে দিলে আর ওদের ঘর বিঠা নাই বলে, জায়গা জমি নাই বলে এই সরকারি পাহাড়ে তারা বসবাস করছেন। একই চিত্র রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ সহ বিভিন্ন উপজেলায়। প্রশাসনের হিসেবে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে 2 লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে আছে রোহিঙ্গারাও। পরিবেশবাদীরা বলছেন, বর্ষা এলে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে কেবল মাইকিং করেই দায় সারছে প্রশাসন। এরপর সেই পুরনো চিত্র, তাই থামছে না দুর্ঘটনা, প্রাণহানি। যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তারা নিজেরা দায়ী রয়েছে, তার সাথে দায় এড়াতে পারে না বন বিভাগের জমির তারা থাকতেছে, তাদেরকে উচ্ছেদ করা হয় না। অন্যদিকে জেলা প্রশাসনের কিছু পাহাড় শ্রেণীর জমি রয়েছে, খাস জমি, এখানেও তারা দখল করে থাকতেছে, জেলা প্রশাসন থেকে উচ্ছেদ করা হয়নি।
যদিও প্রশাসনের দাবি পাহাড় ধসে প্রাণহানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ বসতিদের পুনর্বাসনের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তাদেরকে আসলে চিহ্নিত করে সেখান থেকে অপসারণ বা তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করি। পাহাড় ধসের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি ঘটনা না ঘটে, আগেই তাদেরকে নিরাপদে সরে নেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রত্যেকটা ক্যাম্পে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে আমাদের সিএসিদের নেতৃত্বে। আমরা তাদেরকে বর্ষার শুরুতেই সতর্ক করি এবং তারা সবাই প্রস্তুতিমূলক সভা করে। এবারও একইভাবে করেছে। গত এক দশকে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেছে শতাধিক মানুষের, যার মধ্যে অনেকেই আছে রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, পার্বত্য জেলাগুলো ভাসছে পানিতে, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এ বিষয় নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন। তার আগে যাব বান্দরবানে। আকাশ, আমাদেরকে একটু জানাবেন যে আশ্রয় কেন্দ্র তো খোলা হয়েছে এবং জেলার সার্বিক পরিস্থিতি কি? যেহেতু যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টি এখনো চলমান রয়েছে। এই চলমানের কারণে বান্দরবানের যে সদর রয়েছে সেখানে যে নিম্নাঞ্চল সেগুলো তলিয়ে গেছে। একই সাথে যে রোয়াংছড়ি যে থানচি যে বাগানপাড়া রয়েছে বলিবাজারে, সেটিও ডুবে গেছে এবং লামা এবং আলীকদমে যে সড়ক রয়েছে সেখানেও নিম্নাঞ্চল সেখানে বন্ধ হয়ে গেছে। বান্দরবানে এই পর্যন্ত প্রায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যারা নিম্নাঞ্চল প্লাবিত এলাকা রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষ, যারা বন্যা কবলিত মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। এই পর্যন্ত আমাদের কাছে আসার মতো প্রায় বান্দরবান জেলা শহরের যেসব 4টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে প্রায় 700 জনের মতো আশ্রয় নিয়েছে। একই সাথে যে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি যে খাবার রয়েছে সে খাবারও দেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে বান্দরবান থেকে ক্রেনিহাট সড়কে যে কাশেমপাড়া এলাকায় সেখানে কিন্তু পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর ফলে যারা যাত্রী রয়েছেন যানবাহনগুলো আশেপাশে মানুষ ভোগান্তিতে ভুগছে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, বান্দরবানে কিন্তু বিপদসীমা সাঙ্গু নদী এবং মাতামুন মহুরী নদী বিপদসীমা অতিক্রম করেছে। কিন্তু তবে যে ভারী বর্ষণে কিন্তু যে বৃষ্টিপাতের রেকর্ড কিন্তু আগে থেকে সকাল থেকে যে 309 ছিল সেখান থেকে কমে এসেছে, প্রায় 145 মিলিমিটারে কমে এসেছে। সবচেয়ে মিলে বলা চলে যে বান্দরবানের সাঙ্গু নদীর তীরে যারা মধ্যম পর্যটনে পাড়া এবং শেরে বাংলানগর, একই সাথে যেগুলা রয়েছে আর আর্মি পাড়া রয়েছে এবং যেগুলা শেরে বাংলানগর সেখানেও যারা নিম্নাঞ্চল রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। কিছু জানিয়ে রাখি যে যেহেতু ভারী বর্ষণে বান্দরবানের 3 উপজেলা কিন্তু এখনো বিদ্যুৎবিহীন, সেখানে কোনো বিদ্যুৎও নেই। একই সাথে যে নেটওয়ার্কের যে যোগাযোগ সেখানে কিন্তু নেটওয়ার্ক বন্ধ রয়েছে বলে আমরা প্রশাসনের কথা বলেছি। একটা জিনিস জানিয়ে রাখি যে বান্দরবানের যে ভারী টানা বর্ষণ যদি চলমান রয়ে থাকে তাহলে বান্দরবান যে রয়েছে সেটি কিন্তু দুর্বলন বা কিংবা ভয়াবহ বন্যা অবস্থা হতে পারে, অবরোধ হতে পারে বলে আমরা জেনেছি। এই ছিল বাংলাদেশের সবশেষ খবর। আকাশ মার্মা, আপনাকে ধন্যবাদ। এই বিষয় নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন। আক্তার, আমাদেরকে একটু জানাবেন যে খাগড়াছড়ির বৃষ্টির জলাবদ্ধতার পরিস্থিতি কি এবং সেই সাথে জানাবেন সাজেকে যে আটকে পড়া পর্যটকদের এখন বর্তমান অবস্থা কি? আর ঠিক আজ সকাল থেকে যে ভারী বর্ষণ, সেই বর্ষণের ফলে কিন্তু দীঘিনালা উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে দুপুরের মধ্যে। এবং আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে দীঘিনালা লংগদুর সড়ক। এই সড়কের অন্তত আমার পিছনে যে জায়গাটি রয়েছে সেই সড়কে 6 ফিট পানি নিচে কিন্তু সড়কটি রয়েছে। এছাড়াও এই উপজেলার 5টি ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। পাশাপাশি কয়েক শতাধিক পরিবার পানিবন্দী হয়েছে। 1.5 শতাধিকের অধিক পরিবার কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। পাশাপাশি তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবার স্লাইন এবং শুকনো খাবারের সেই ব্যবস্থাটি রাখা হয়েছে। অন্যদিকে সাজেকে যে আটকা পড়া যে সকল পর্যটক রয়েছে 461 জন পর্যটক, তারা কিন্তু আজ দুপুরে আসার কথা ছিল 2:30 মিনিটে, কিন্তু সাজেক সড়কের যে বাগাইহাট এলাকা রয়েছে সেখানে যখন সড়ক পানিতে প্লাবিত হয়
যার ফলে কিন্তু সাজেকে যে সকল পর্যটক ছিল তারা সেখানে আটকা পড়ে এবং পানি বেশি থাকার ফলে কিন্তু সাজেক থেকে কোনো এসকর্ট অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো এসকর্টেই কোনো পর্যটককে কিন্তু এখন পর্যন্ত নামিয়ে আনা যায়নি। এখানে আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে সেটি হচ্ছে সাজেক সড়কের যদি পানি যতক্ষণ পর্যন্ত না নামবে সেই সময় পর্যন্ত সাজেকে যে সকল পর্যটক রয়েছে তারা কিন্তু সেই সাজেকের যে সাজেক ভ্যালি রয়েছে সেখানে কিন্তু তাদের অবস্থান করতে হবে। এই ছিল আসলে আমার কাছে খাগড়াছড়ি এবং সাজেকের সর্বশেষ। আক্তার, আপনাকে ধন্যবাদ। এই ছিল স্টার চট্টগ্রামে, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।